নিতে হবে। মাইক্রোফোন অফ করা আপনার থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনার টেবিল টক শোতে আপনার সকল দর্শক শ্রোতাদের এবং আমার বিজ্ঞ দুইজন সহ আলোচক আছেন, খুবই পরিচিত মুখ, ইঞ্জিনিয়ার ফরিদ পাঠান এবং মিঠু ভাই দুজনই আছেন। সবাইকে সালাম দিয়ে আমি বক্তব্য শুরু করছি। এই যে প্রথমে আপনার যদি দুই তিন দিন আগে থেকে যে ট্রাম্প এবং হেগসেথ ডিফেন্স সেক্রেটারি যে আপনারা যদি তাদের যদি প্রেস কনফারেন্সগুলি ফলো করে থাকেন, হেগসেথ এমনভাবে কথা বলছিল, মানে সে মনে হচ্ছে যেন একটা সবাই তার সামনে শিশু বসে আছে এবং সে একজন মানে প্রাইমারি স্কুলের মাস্টার, তাদেরকে শেখাচ্ছে দ্যাট উই হ্যাভ এয়ার সুপ্রিমেসি বলে নাই, সুপিরিয়রিটি। It's the extreme, yes, the supremacy and superiority মধ্যে একটু ডিফারেন্স আছে, ওটা আমি পরে এটা লিটল বিট ইজ মিলিটারি টার্মিনোলজি এবং এটা ইনফ্লুয়েন্সটা ওইভাবে ডিফার করা একটু ভেরি থিন লাইন ডিফারেন্স। বাট হাউএভার যেটা সুপিরিয়রিটি হলো যে আপনার সে বলছে যে we have the control of air and we have our capable air force and we'll fly all day long and we will engage any target anywhere we like. And it will continue until the regime is, surrenders actually. তো এটার পরেই ঠিক তার পাশেই কিন্তু ট্রাম্প বলছে যে আমি 95% বা 99% নেভি ধ্বংস হয়ে গেল, এয়ারফোর্স ধ্বংস হয়ে গেল, এয়ার ডিফেন্স ধ্বংস, সব ধ্বংস হয়ে গেল। কিন্তু তার পরপরই কিন্তু দুইটা বড় বড় ক্যাজুয়ালিটি, একটা হলো F-35, সেটা হচ্ছে যে ইসরায়েলের, আর একটা হচ্ছে আপনার আরেকটা হচ্ছে F-15, যেটা ভাই ন্যারেট করলেন এখানে, F-15 ইগল যেটা ক্র্যাশ করেছে। এবং F-15 ইগল তো ইজ বেসিক্যালি যে এটাকে বলা হয় এয়ার ডিফেন্স এয়ারক্রাফট, এবং এয়ার ডিফেন্স এয়ারক্রাফট ইজ অ্যাকচুয়ালি ইট ডাজন্ট মিন দ্যাট ইট ফায়ার্স এগেইনস্ট এয়ার ডিফেন্স টার্গেট, অথবা যে সমস্ত এয়ার ডিফেন্স স্টেশন আছে তাদের। ইট ইজ বেসিক্যালি এয়ার ডিফেন্স বিকজ ইট ফাইটস এগেইনস্ট দি এনিমি এয়ারক্রাফট। এই জন্য ওই যে ডগ ফাইটের কথাটা বলা হয়, সেটা হলো দ্য ফাইট বিটুইন টু এয়ারক্রাফটস ইন দ্য এয়ার, এটাই হলো ডগ ফাইট। আচ্ছা, এখন এয়ার সুপ্রিমেসি আর সুপ্রিমেসি হলো মানে অপোনেন্টের কোনো ক্ষমতাই নাই একটা সিঙ্গেল বার্ড ফ্লাই করার, মানে প্লেন ফ্লাই করার। আর সুপিরিয়রিটি হলো দে মে হ্যাভ সাম অপরচুনিটি, যেখানে একটা দুইটা ফ্লাই করতে পারে। তো আমরা দেখেছি যে পুরো 33টা দিন ধরে যে যুদ্ধ চলেছে, এবং ইরান কিন্তু, আমি আপনাদেরকে আগেও বলেছি, ইরান ইজ এ ভেরি স্মার্ট এয়ার ফোর্স অর মিলিটারি ফোর্স আই শুড সে, এবং তারা এক্স্যাক্টলি জানে যে তারা তাদের এয়ার ডিফেন্স স্টেশনগুলি কখন ওপেন করবে। আমি আপনাদেরকে ছোট্ট একটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা বলি আর কি। ইন এয়ার ডিফেন্সের জন্য there is a military very tactics, যেটাকে বলা হয় হপ অন হপ অফ। তখন হপ অন আর হপ অফ কি, আপনারা যারা ট্রাভেল করে থাকেন বিভিন্ন দেশে বিদেশে, দেখা যায় যে ওই যে একটা ওপেন বাস থাকে, আপনি এক জায়গায় উঠে গিয়ে নেমে জায়গাটাকে দেখে আবার ওই স্টেশনে ফেরত আসেন, আবার ওখানে ওঠেন। সব জায়গায় কিন্তু এটা আছে, তাই না? এই হপ অন হপ অফ ট্যাকটিক্সটা এয়ার ডিফেন্সে একটা এই ট্যাকটিক্সটা ইউজ করা হয়। তো এটা কি জিনিস, সেটা হচ্ছে রাডার স্টেশনগুলি, ইরানিয়ান রাডার স্টেশনগুলি পুরো হিডেন। এরা গত 30 থেকে 35 দিন কিন্তু এটা মাটির নিচে ফেলে রাখছে, বিকজ তারা জানে যে রাডার স্টেশন এরা খুঁজতেছে। ইনস্টেড তারা কি করছে, তারা ডিকয় লাগায় রাখছে। ডিকয়টা কি, একটা 3D ইমেজ অথবা 3D অবজেক্ট লুকস লাইক রাডার, এটা বিভিন্ন জায়গায় ফালায় রাখছে, এবং সেখানে তারা কিন্তু দুই এক জায়গায় কিন্তু এরোনিয়াসলি দে হ্যাভ বম্ব। ইরান এবং ইসরায়েল এবং ইউএসএ কিন্তু সেভারাল থাউজেন্ডস অফ এয়ার সর্টিস তারা গত 33 দিনে করেছে। এখন যখন তারা মানে ওভার কনফিডেন্ট হয়ে গেছে যে এখন আর তাদের কিছুই নাই, তখন কিন্তু তারা আস্তে আস্তে একটা দুইটা এয়ার ডিফেন্স এলিমেন্ট বের করতেছে, এবং তাদের তো কাজ হলো টু প্রুভ দ্যাট হোয়াট ইউ হ্যাভ ক্লেমড ইজ রং। সে যে দাবি করছে একেবারে পুরো আর কেউ আমাদেরকে বাধা দেওয়ার কেউ নেই, আমরা যা খুশি তাই করতে পারি, সেটা কিন্তু প্রমাণ করলো যে না, তুমি যা খুশি তা করতে পারো না। যার জন্য ট্রাম্প বাধ্য হয়েছে 48 আওয়ার্স আবার একটা পজ দিতে। তো এই যে পজগুলি তিনি দিচ্ছে, এটা ইট শোজ যে তার অ্যাকচুয়ালি উইকনেসেস অফ হিজ অফেন্সিভ পাওয়ার। তো সাধারণত যে কোনো আপনার এরকম ওয়ারে
কোনো কেউ পিডব্লিউ হইতে চায় না, বিকজ দ্যাট বিকামস এ বার্গেনিং চিপ ফর মেকিং এ ডিল। এবং এই জন্যই কিন্তু ইরান অপরচুনিটি খুঁজছিল এবং তারা পেয়ে গেছে। আরেকটা জিনিস হলো, এইটা যখন সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন চলছিল তখন ইউএস হেলিকপ্টারের কিন্তু টেইল এন্ডে ইরানিয়ানসকে ফায়ার করেছে এবং বলছে যে তখন এটা যখন চলে যাচ্ছিল, মানে সাউথ সাইডে যখন ইরাকের বর্ডারের দিকে চলে যাচ্ছিল, তখন স্মোকস ওয়্যার ফাউন্ড কামিং ফ্রম দ্য টেইল। দ্যাট মিনস সার্চ অ্যান্ড রেস্কিউ যে এয়ারক্রাফট, ওটাও কিন্তু হিট হয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে পাইলটটাকে পাওয়া যায় নাই। আমি আজকে একটা ইন্টারভিউ দেখছিলাম, একজন ব্রিটিশ আপনার আরএফ পাইলটকে, যখন ইরাকে সাদ্দাম হোসেন যখন তাকে এরকম প্লেনটাকে ক্র্যাশ করার পরে তার 2টা পাইলটকে কিন্তু ধরা হয়েছিল, এবং 2টা পাইলটকে ধরে এখন এটা দিয়ে কি করে তারা, বেসিক্যালি এটা কি করে যে তাদের একটা তাদেরকে সারা ওয়ার্ল্ডে দেখায় দ্যাট হি হ্যাজ বিন ক্যাপচার্ড, এবং তার যে পরিস্থিতি দেখায় যে সে কি ধরনের একটা মানসিক চাপে আছে, এবং এটা কি করে অন্য অন্য পাইলটদের উপরে এক ধরনের ফিয়ার মানে এফেক্ট করে আর কি। তো সে যখন মিশনে যায়, মিশনে যাওয়ার পরে কিন্তু স্লাইটেস্ট পসিবল অপরচুনিটি যখন দেখে যে হি ইজ লাইকলি টু বি হিট, তখন কিন্তু সে ডিস্টেবিলাইজড হয়ে যায়, তখন হি লুজেস দি ফোকাস অন দ্য টার্গেট, এবং হি হ্যাড টু আইদার কাম ব্যাক অথবা রিলিজ করতে হয় তার মিউনিশন একটা ইনঅ্যাকুরেট প্লেসে। তো আলটিমেটলি কি টার্গেট ধ্বংস হলো না, কিন্তু আপনার অ্যামুনিশন খরচ হলো এবং একটা ওয়েস্টেজ হলো আর কি। এই চাপটা ইরান, যেখানে আমরা ইন্টারন্যাশনাল মিডিয়াতে যেটা বলছে যে ইরান বলেছে যে নোবডি শুড মিসট্রিট দি পাইলট ইফ হি ইজ কট, এবং হি শুড বি গিভেন দি প্রপার প্রোটেকশন। ইরান কিন্তু সবসময় একটা জিনিস দেখাই আসছে, এই রাইট ফ্রম দি ডে ওয়ান, যে তারা কিন্তু হিউম্যান রাইটস ডিউরিং দ্য ওয়ার অ্যান্ড লিস্ট পসিবল ক্যাজুয়ালিটি সিভিলিয়ানদের উপরে, এটা তারা চেষ্টা করেছে যতটুকু পারে অ্যাভয়েড করতে। কারণ তারা এ পর্যন্ত কিন্তু চায় না যে তাদের কোনো অ্যাকশন যেন অ্যামাউন্টিং টু বি টেকেন টু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। তো তারপরেও কিন্তু ওয়েস্টার্ন মিডিয়া কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কিন্তু অপেক্ষা করছে যে কখন সে কোনো রং টার্গেটে সে বোমা ফেলে এটার জন্য। এবং ইসরায়েল যে এই যে আপনার হলো ম্যান স্লটারিং করে যাচ্ছে গত 33টা দিন ধরে হিজবুল্লাহর উপরে, হিজবুল্লাহর নামে সাউথ লেবানন, আর এদিকে ইরানের উপরে কন্টিনিউয়াসলি, এটার কিন্তু কোনো মিডিয়া এটা নিয়ে কিন্তু কথা বলে না। এবং এটাই হলো অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন মিডিয়ার হলো দ্বিচারিতা, যে তারা একটু সুযোগ পেলে আপনি ইরান বা ইরাক বা এই ধরনের মুসলিম কান্ট্রি বা ইসরায়েল বা আমেরিকার বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তাদেরটাকে এক্সপোজ করবে, আর পক্ষান্তরে ওই সমস্ত যারা আমি বলবো যে বুচার যারা আর কি কসাই, তাদের ব্যাপারে কিন্তু করে থাকে। এটাই কিন্তু হলো সাধারণ এবং একটা খুব স্বাভাবিক। এখন পর্যন্ত দেখেন ইউরোপ কিন্তু কখনোই বলে নাই যে ইসরায়েলের কারণেই কিন্তু আজকে এইরকম একটা অশান্তির সৃষ্টি হয়েছে, এটা কিন্তু বলে নাই। এবং তারা শুধুমাত্র আমেরিকাকে রিকোয়েস্ট করে যাচ্ছে, নোয়িং ফুললি ওয়েল দ্যাট এটা আমেরিকাকে, শুধুমাত্র আমেরিকাকে কনভিন্স করলে এই যুদ্ধ থামবে না, বিকজ ইসরায়েলের উপরে ট্রাম্পের কোনো কন্ট্রোল নাই। আপনি যদি খেয়াল করে দেখেন, এই যখন যুদ্ধ চলছে নেতানিয়াহু কিন্তু খুব ডেলিবারেটলি আমেরিকাকে বলেছে যে তুমি ইরানের উপরে ব্যস্ত থাকো আর লেট মি ক্লিন আপ হিজবুল্লাহ ইন লেবানন। এবং তারা বলেছে দ্যাট সাউথ লেবানন উইল বিকাম অ্যানাদার গাজা। তো এই হলো আপনার পশ্চিমা যারা মিডিয়া তাদের ব্যাপার। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট চলতেছে। আমরা এই ব্যাপারটা আপনার এখানে আমি 2 দিন যেহেতু ছিলাম না, আমি আসলে জানি না এটাকে। 40টা দেশ মিলে একটা, না আপনি লাস্ট প্রোগ্রাম আমার সাথে করছেন, আমিও লাস্ট ওইটাই করেছি, গতকালকে আমিও প্রোগ্রাম করি। তো ব্যাপারটা হলো যে 40টা দেশ একটা নতুন ডায়ালগ শুরু করার চেষ্টা করছে, যেটার মধ্যে পুরো ইউরোপ, 35টা দেশ না, 35টা দেশ, 35টা দেশ না, 35 ইউএসএ কে বাদ দিয়ে তারা এটা করছে। এটার ব্যাপারে একটা জিনিস হলো
যে ব্রিটিশরা যেটা চেষ্টা করে যে তারা এটাকে শুধুমাত্র ন্যাটো প্ল্যাটফর্ম করতে চায় না, তারা বলতে চায় যে এটা মাল্টিল্যাটারাল ফ্রন্ট। মাল্টিল্যাটারাল ফ্রন্টস বলতে যারা, তারা জাপানকে ইনক্লুড করছে, ইন্ডিয়াকে ইনক্লুড করেছে, সুতরাং এশিয়াতে এই বড় শক্তি এবং কোরিয়াকে ইনক্লুড করেছে এরকম ভাবে, আর ইউরোপের অনেকগুলি দেশ, সব মিলে অ্যারাউন্ড 40। কিন্তু আমি মনে করি যে এখানে দুটো বড় ভুল তারা করে যাচ্ছে। একটা হচ্ছে তারা সোভিয়েত রাশিয়াকে ইনক্লুড করছে না, 2 নম্বর হচ্ছে চায়নাকে তারা ইনভলভ করছে না। এটাতে না করাতে হচ্ছে কি, আসল যে খেলোয়াড়রা, এই যুদ্ধের আসল খেলোয়াড় যারা, দুজন হলো ডাইরেক্ট খেলোয়াড়, ইসরায়েল এন্ড আপনার ইউএসএ, আর দুজন হলো ইনডাইরেক্ট খেলোয়াড়, একটা হচ্ছে সোভিয়েত রাশিয়া এবং চায়না। তাদেরকে রেখে কিন্তু আপনি কোনো ডিল করতে পারবেন না। এবং এই ডিল যদি হয়ও, তাতে হয়তোবা ইরান খুবই শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য হয়তো কিছু সুবিধা দিতে পারে বা কিছু ছাড় দিতে পারে, বাট এটা কিন্তু যুদ্ধ থামাবে না। ইরান যতক্ষণ পর্যন্ত গ্যারান্টি না পাবে যে তাদের উপরে ফায়ার করা হবে না বা তাদের উপরে কোনো আক্রমণ হবে না, সামবডি হ্যাজ টু টেক দ্য গ্যারান্টি। এটা নিলে তখনই ইরান একমাত্র, আমার মনে হয় যে সে হরমুজ খুলবে এবং আপনার সে হয়তো বা একটা তখন সে তার স্ট্র্যাটেজি অনুযায়ী সে কাজ করবে। তো এটাই কিন্তু মানে হরমুজ খোলা নিয়ে যে একটা জাতিসংঘে একটা ভোটাভুটি হওয়ার কথা, সেটাও তো মানে স্থগিত করে কোনো কাজ হবে না যতক্ষণ, আমি আপনাকে একটা কথা বলি যে জাতিসংঘ হলো কি গায়ে মানে না আপনি মোড়ল, এই অবস্থা হয়েছে আর কি। যে আসলে কেউ তাকে মানে না, কেউ তাকে মানে না, কিন্তু সে জাতিসংঘকে তো ট্রাম্পও পাত্তা দেয় না, সে টাকা পয়সা উইথড্র করছে। তো ব্যাপারটা হচ্ছে কি, এই পুরো যুদ্ধটা ইরানের যে মানে ইউএস এর চিন্তা হলো যত তাড়াতাড়ি পারি এটাকে যদি একটু ক্লোজ করতে পারি, আর ইসরায়েলের ইচ্ছা হলো এটা যত তাড়াতাড়ি পারি এটাকে ইন্টেন্সিফাই করে আরো বেশি চাপ প্রয়োগ করে এটা যতটা শেষ করতে হবে এবং যত প্রলং করা যায়। আর ইরানেরও কথা হচ্ছে আমি টিকে থাকবো তোমার নভেম্বরের ইলেকশন পর্যন্ত, দেন আই উইল সি হোয়াট হ্যাপেন্স। অ্যাকচুয়ালি এই হলো পুরো ব্যাপারটাই হলো এটা। তো এখন আপনাকে দেখতে হবে যে ইরানের যে এই যে কন্ডিশন চলছে, যে আমার একটা এক্সপেকটেশন যে 40টা দেশের যে আলোচনাটা চলছে সেটা হয়তো বা একটু, সেটা যদি কোনো ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পারে তাহলে হয়তো বা কিছু সলিউশন পাওয়া যাবে, বাট ইটস নট গোইং টু বি পার্মানেন্ট যতক্ষণ পর্যন্ত না আপনি ইউএস, চায়না এবং রাশিয়াকে ইনভলভ না করবেন, এবং যতক্ষণ পর্যন্ত না একটা স্টার্ন অ্যাকশন, মানে খুব শক্ত কোনো আদেশ ইসরায়েলের উপরে না ইম্পোজ করা হয়, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধের কোনো কনক্লুশন আসবে না। এটাই আমার অসংখ্য ধন্যবাদ। আমি